প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের এই করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় তোমাদের পাঠদানকে সচল করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। বলো তো দেখি যে জয়ের কাছে 1 টাকা আর হচ্ছে মারুফের কাছে 1 টাকা, দুজনেই গেল পাল চকলেট কিনবে বলে। এখন দোকানদারকে গিয়ে বলল জয় যে আমাকে একটা পালস চকলেট দাও। আসলে 1 টাকায় কি পালস চকলেট পাওয়া যাবে? পাওয়া যাবে না। এদিক দিয়ে মারুফও গেছে পালস চকলেট খাবে, ও দিচ্ছে 1 টাকা, 1 টাকায় পালস চকলেট দোকানদার দিচ্ছে না। এখন পালস চকলেট কিনতে গেলে 2 টাকার প্রয়োজন। মারুফ এবং জয় যখন পরস্পরের দেখা হলো তখন একজন অপরজনকে বলল যে বন্ধু, তোমার 1 টাকা আমার 1 টাকা, নাও এই 2 টাকা মিলে আমরা একটা পালস চকলেট কিনে নিয়ে আমরা ভাগাভাগি করে খাই। আসলে এই ভাগাভাগি করে যখন খাচ্ছে দুজনের মধ্যে নতুন একটা আন্তরিকতার সৃষ্টি হচ্ছে, একটা বন্ধনের সৃষ্টি হচ্ছে। আচ্ছা বলো তো দেখি, এটাকে আমরা কি বলতে পারি? এই যে ভাগাভাগি করলো বা শেয়ার করলো পরস্পরের 1 টাকা করে দিয়ে একটা পালস চকলেট খেলো, তাহলে এই বন্ধনটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, তোমরা অনেকেই ধরে ফেলছো একে বলা হচ্ছে সমযোজী বন্ধন। হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এই যে মারুফ এবং জয় যখন শেয়ার করলো পরস্পরের 1 টাকা করে দিয়ে একটা পালস চকলেট খেলো, তেমনি যে মৌলের পরমাণুগুলো আছে তারা যখন বন্ধন সৃষ্টি করে তারা কিন্তু পরস্পরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে করে। এই অর্জন যে করে কিভাবে? এই সমযোজী বন্ধনের মাধ্যমে। আমরা যদি একটু খেয়াল করি যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে এই সমযোজী বন্ধনটা আসলে গঠিত হয়। আমরা এই যদি বলি যে হাইড্রোজেন হচ্ছে আমাদের যে মারুফ, এ হচ্ছে মারুফ, আর এর কাছাকাছি আসলো কে? ফ্লোরিন। এই হাইড্রোজেন এবং ফ্লোরিন যখন কাছাকাছি আসলো তখন এর একটা হলে অষ্টক পূর্ণ হয়, আর এর আর একটা হলে দ্বিত্বপূর্ণ হয়। অর্থাৎ এ হিলিয়ামের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, আর এ নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিওনের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এই জন্য এরা পরস্পর কি করবে? ইলেকট্রন একটি করে শেয়ার করবে, কারণ এর দরকার একটি, এরও দরকার একটি। এই জন্য কাছাকাছি যখন আসবে তখন এই পরস্পরের ইলেকট্রন শেয়ার করে তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হলো ফ্লোরিন। অর্থাৎ আমরা বলতে পারি হাইড্রোজেন এবং ফ্লোরিন এই যে বন্ধন, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন মিলে এই যে বন্ধনটা তৈরি করলো, এটি হচ্ছে সমযোজী বন্ধন। এবং এই সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগটি গঠিত হলো HF, হাইড্রোজেন ফ্লোরাইড, এটি হচ্ছে সমযোজী যৌগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে আমি যে বলছিলাম শেয়ার করে, এই শেয়ার করে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয় আমি সেটা দেখাইলাম। এখন তোমরা বলো তো দেখি, এই সমযোজী বন্ধন আমরা কাকে বলবো? তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? হ্যাঁ, খেয়াল করো, তাহলে এখানে অধাতু অধাতু পরস্পরের ইলেকট্রন কি করেছে? শেয়ার করেছে। তাহলে এই সমযোজী বন্ধন সাধারণত অধাতু এবং অধাতুর মধ্যে হয়ে থাকে। তাহলে অধাতু প্লাস অধাতু কি করে? পরস্পরের ইলেকট্রন শেয়ার করে। কার মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়?
নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তাহলে অধাতু কোনগুলো আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এই অধাতুগুলো আমরা বুঝতে পারি যে যাদের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব শেষ শক্তি স্তরে শেষ কক্ষপথে যদি 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে তাহলে সেগুলো অধাতু আমরা বলবো। আমরা এর মধ্যে যদি 4টাও দেখি সেটাকেও আমরা অধাতুর মধ্যে ধরতে পারি। এখানে আবার কিছু অর্ধধাতুও আছে, এই জন্য আমরা সাধারণত বলে থাকি যে 5, 6, 7 সদস্য বিশিষ্ট এগুলো হচ্ছে অধাতু। এরা সর্বদাই সমযোজী বন্ধন গঠন করে। কার্বনের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন? 4টি। এটিও কিন্তু অধাতু, এটি সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এই যে সমযোজী বন্ধন গঠন করে অধাতু এদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন শেয়ার করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করে। যে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমি সংজ্ঞাটা তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে দিয়েছি যে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য অধাতু পরমাণু সমূহ তাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এভাবে সমযোজী বন্ধন গঠিত হয় এবং সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যে যৌগটি সেটি হলো সমযোজী যৌগ। এখন এই সমযোজী যৌগগুলোর মধ্যে একটা যৌগের অণু হয় আর একটা হচ্ছে মৌলিক অণু হয়। তো মৌলিক অণুগুলো কিভাবে গঠিত হয় আমি দু একটি দেখাচ্ছি। যেমন আমরা বলতে পারি যে ফ্লোরিন এই যে অণুটা কিভাবে গঠিত হয়েছে। তাহলে এই ফ্লোরিন F2, ফ্লোরিন পরমাণু আছে 2টি। তাহলে 2টি ফ্লোরিন পরমাণু যখন কাছাকাছি এসছে তখন কি হয়েছে, এই ফ্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করে দেখা যাচ্ছে এর শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন। এখন এর অষ্টক বা নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কতটি ইলেকট্রনের প্রয়োজন? হ্যাঁ, 1টি ইলেকট্রনের প্রয়োজন। কারণ আমরা বলছি নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। তাহলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইলে এর আরো একটা ইলেকট্রনের প্রয়োজন, তাহলে কিন্তু অষ্টক পূর্ণ হবে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জিত হবে। এই জন্য 2টি ফ্লোরিন পরমাণু যখন কাছাকাছি আসে তখন তার শেষ কক্ষপথের এই যে একটি করে ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করে এইভাবে শেয়ার করে এই যে এর একটা তাহলে এই যে এর একটা এখানে শেয়ার করে গেল। তাহলে আর থাকলো কটা? 6টা ইলেকট্রন। এই 6টা ইলেকট্রন আমরা এভাবে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল যে এটাই হচ্ছে ফ্লোরিনের অণু। অর্থাৎ এই যে F এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এই বন্ধনটাই হচ্ছে সমযোজী বন্ধন। এবং এর ফলে গঠিত হলো কি? এর ফলে গঠিত হলো F2 অণু। অর্থাৎ এটা মৌলিক অণু, কারণ দুটি একই মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা মৌলিক অণু। তাহলে এই মৌলিক অণুটা যুক্ত হয়ে অর্থাৎ পরস্পরের একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করলো এবং এই সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যে অণুটি হলো সেটি হচ্ছে মৌলিক অণু, অর্থাৎ সমযোজী একটা অণু। প্রিয় শিক্ষার্থী, আরেকটা উদাহরণ দেখবে যে আমরা অক্সিজেনের অণু কিভাবে গঠিত করব, কিভাবে গঠন হয়। এই অণুটাতে দেখা যাচ্ছে 2টি অক্সিজেন পরমাণু। এই অক্সিজেন পরমাণু দুটির আমরা ইলেকট্রন বিন্যাস আগে দিয়ে দেব।
দেখা যাচ্ছে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস 2, 6। এর অষ্টক পূরণের জন্য আরো 2টি ইলেকট্রনের প্রয়োজন। এই জন্য 2টি অক্সিজেন পরমাণু যখন কাছাকাছি আসে তখন শেষ কক্ষপথের 2টি করে ইলেকট্রন শেয়ার করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভ করে। তোমরা একটু খেয়াল করে দেখো যে এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। অষ্টক পূরণের জন্য কয়টার দরকার? 2টির দরকার। তাহলে যতটা করে অষ্টক পূরণের জন্য দরকার ততটা করে শেয়ার করবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন 2টি করে শেয়ার করবে। তাহলে এই 2টি করে ইলেকট্রন দেব। এর এখানে কয়টা করে ইলেকট্রন? এই 2টা আগে দিয়ে দেব, এর 2টা, এর 2টা। তাহলে আর থাকতেছে কয়টা? 4টে করে। তাই এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে 2টা করে শেয়ার করলো। তাহলে দেখো কয়টা হলো? এখানে 4 আর এখানে 4, 8টি। তাহলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এর ফলে এই অক্সিজেন এবং অক্সিজেন এই সমযোজী বন্ধন গঠন করবে। কয়টা বন্ধন দিয়েছি আমি? ডাবল বন্ড, দ্বিবন্ধন। কেন দ্বিবন্ধন? কারণ একটা করে বন্ধনে 2টি করে ইলেকট্রন থাকে। এই যে এই 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন, এই 2টা ইলেকট্রন মিলে একটি বন্ধন হয়েছে। অর্থাৎ অক্সিজেন অক্সিজেন পরস্পরের 2টি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে এবং এর ফলে যে অণুটি গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী অণু। শিক্ষার্থী, তোমরা বাড়িতে কাজ করবে যে নাইট্রোজেনের অণু কিভাবে গঠিত হয়। এটাও কিন্তু মৌলিক অণু। তোমরা আরো একটা দেখবে যে হাইড্রোজেনের অণু কিভাবে গঠিত হয়। বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এই অক্সিজেনের অণু, নাইট্রোজেনের অণু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা দেখবে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন। যেমন নাইট্রোজেনের 5টি, অষ্টক পূরণের জন্য কত লাগে? 3টা। তাহলে 3টে করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে কি হবে? ট্রিপল বন্ড। তোমরা এখন বাড়িতে প্র্যাকটিস করবে। এখন আমি তোমাদের যৌগিক অণু নিয়ে আলোচনা করব। তো যৌগিক অণু আমরা প্রথমেই যেটা শিখি সেটা হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন। এরা কিভাবে বন্ধন গঠন করেছে? চলো এদের আগে ইলেকট্রন বিন্যাস করি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। ক্লোরিনের 17। তাহলে এরা পরস্পর যখন আমরা দেখব যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে যে এর পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস 1, অপরদিকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। শেষ কক্ষপথে 60টি ইলেকট্রন। এর অষ্টক পূরণের জন্য কত দরকার? 1টি। অপরদিকে হাইড্রোজেনের দ্বিত্ব লাভের জন্য কয়টার দরকার? 1টি। অর্থাৎ হিলিয়ামের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের জন্য হাইড্রোজেনের দরকার 1টি ইলেকট্রন। অপরদিকে ক্লোরিনেরও শেষ কক্ষপথে 60টি ইলেকট্রন, অষ্টক পূরণের জন্য দরকার আরো 1টি ইলেকট্রন। এই জন্য এরা যখন কাছাকাছি আসে তখন শেষ কক্ষপথে 1টি করে ইলেকট্রন শেয়ার করে, এই শেষ কক্ষপথের 1টি করে ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন শেয়ার করে সমযোজী যৌগ গঠন করে। তাহলে এই যে এটা হলো হাইড্রোজেন আর এইটা হলো ক্লোরিন। তাহলে এই যে বন্ধনটা, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন গঠিত হয় এবং এর ফলে যে গঠিত যৌগটি হলো সেই গঠিত যৌগ হাইড্রোজেন ক্লোরাইড, যেটি সমযোজী যৌগ। তাহলে এটা হচ্ছে সমযোজী যৌগের অণু। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আরেকটা দিচ্ছি H2O।
এই পানির অণু কিভাবে গঠিত হয়। এই হাইড্রোজেন এবং অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় হাইড্রোজেনের একটি ইলেকট্রন, অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2 6 এর অষ্টক পূরণের জন্য আরো দুটি ইলেকট্রনের প্রয়োজন। এই জন্য এরা যখন কাছাকাছি আসে, অক্সিজেন তার শেষ কক্ষপথের দুটি ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে অক্সিজেন হাইড্রোজেন দুজোড়া সমযোজী বন্ধন গঠন করে। আমরা এই অক্সিজেনের অণু দিয়ে দিচ্ছি, এই যে ইলেকট্রন এই দুই জোড়া উপরে আমরা দেব, আর এর সাথে দুইটা হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। এই যে এর একটা দেখো শিক্ষার্থী, এই যে একটা, আর হাইড্রোজেন যেহেতু দুইটা, এই যে দুই দিকে দুইটা দিয়েছি, তাহলে আমরা পেয়ে গেলাম যে অক্সিজেন হাইড্রোজেন দুজোড়া সমযোজী বন্ধন গঠন করলো, অর্থাৎ এর বন্ধনটা হলো এই ধরনের। এবং এই যে ইলেকট্রন জোড়া আছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এরা উপরে অবস্থান নেবে। এদেরকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন, আরো বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। অর্থাৎ সমযোজী অণু গঠিত হলো, যৌগের অণু গঠিত হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, পানির অণু কিভাবে গঠিত হয় তোমরা দেখতে পারলা যে সমযোজী বন্ধনের মাধ্যমে এই সমযোজী অণুটা গঠিত হয়। এখানে আমি একটা কথা বলছিলাম যে লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা আবার কি? তাহলে যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না এবং জোড়ায় অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, এবং যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে তারা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এইটা আর এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এই যে পানির অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন এবং কতটি মুক্ত জোড় ইলেকট্রন বলতে পারবে? হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুটি, এই যে একটা বন্ধন জোড়, এবং মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? জোড় যেহেতু বলছি তাহলে দুটি, এদিকে একটি জোড়, এদিকে একটি জোড়, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন দুটি আর বন্ধন জোড় ইলেকট্রনও দুটি। আর যদি বলা হয় মুক্ত ইলেকট্রন কয়টি, জোড় না বলে যদি বলা হয় মুক্ত ইলেকট্রন কয়টি, তাহলে আমরা দেখব যে এখানে দুটি, এখানে দুটি, মুক্ত ইলেকট্রন 4টি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি যেটা আলোচনা করব, যে একটু আগে বলছিলাম যে মুক্ত জোড় এবং বন্ধন জোড় এবং এদের যে আকৃতিগুলো আছে, বিভিন্ন ধরনের আকৃতি, যেমন পানির আকৃতি কৌণিক আকৃতির, কেন? টুপি আকৃতির কেন? উল্টা ভি আকৃতির বলা হয়, অর্থাৎ টুপি, কৌণিক, উল্টা ভি, যে কোনোটাই আমরা বলতে পারি। এই আকৃতিগুলো কিভাবে হয়, কেন হয়? সে পানির আকৃতি যে কৌণিক আকৃতির, সেটি আমরা এখন দেখব। তো বন্ধন গঠনের পর, আমি একটু আগে বন্ধন গঠন দেখাইছি, বন্ধন গঠনের পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এই মুক্ত জোড় ইলেকট্রন। আমরা জানি এই মুক্ত জোড় ইলেকট্রন এদের বিকর্ষণ সবচেয়ে বেশি, এরা পরস্পরকে সহ্যই করতে পারে না, এরা সবচেয়ে সমান দূরত্বে অবস্থান নেয়। তাহলে এদের বিকর্ষণ সবচেয়ে বেশি, আর মুক্ত জোড়, বন্ধন জোড়, এদের বিকর্ষণটা একটু কম। আর বন্ধন জোড় বিকর্ষণ সবচেয়ে কম হওয়ায় এর আকৃতি কৌণিক আকৃতির হচ্ছে, বা এই যেটা, এটাকে টুপি আকৃতিও বলা হয়, কৌণিক আকৃতিও বলা হয়, উল্টা ভি আকৃতিও বলা হয়। দেখো যে অ্যামোনিয়া হচ্ছে NH3, এখানে একটি নাইট্রোজেন পরমাণু এবং 3টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাও যে এর শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন, কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস 2k5। অপরদিকে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। কয়টি হাইড্রোজেন? 3টি হাইড্রোজেন।
তাহলে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন কাছাকাছি আসে তখন নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন, অষ্টক পূরণের জন্য দরকার কয়টি? 3টি। দ্বিত্ব লাভের জন্য আরো একটি ইলেকট্রনের প্রয়োজন। এই জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন কাছাকাছি আসে, নাইট্রোজেন তার শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন, 3টি হাইড্রোজেনের একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে নাইট্রোজেন হাইড্রোজেন 3টি সমযোজী বন্ধন। তাহলে নাইট্রোজেনের এই শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন, এই 3টি ইলেকট্রন 3টা হাইড্রোজেনের একটি করে সাথে শেয়ার করেছে। অপরদিকে এই যে এক জোড়া কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রনও করে দিয়েছি। এখন দেখো তো কয়টি ইলেকট্রন হলো? 2 2 4 6 8। তাহলে এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন সজ্জিত হলো, অর্থাৎ নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিউরিন ইলেকট্রন সজ্জিত হলো। অপরদিকে হাইড্রোজেনের দ্বিত্ব লাভ হয়ে গেল, এর 2টা, এরও 2টা, এরও 2টা। ফলে কি হলো? সমযোজী বন্ধন গঠিত হলো। এই সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগটি হলো কি? সমযোজী যৌগ। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারছি যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? তাহলে মুক্ত জোড় বলা হচ্ছে, জোড় ইলেকট্রন একটি। আর যদি বলা হয় মুক্ত, শুধু মুক্ত ইলেকট্রন কয়টি, তখন বলবো আমরা 2টি। এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? 3টি। তাহলে এইটা অনেক পরীক্ষায় এসেছিল শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালো করে খেয়াল করবে অ্যামোনিয়ার অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। তাহলে এর আকৃতি ত্রিকোণীয় পিরামিড আকৃতি। কেন? তাহলে একটু আগে বলছিলাম যে মুক্ত জোড়, বন্ধন জোড়, বা এখানে শুধু যেহেতু মুক্ত জোড় আর মুক্ত জোড় নেই, শুধু আছে মুক্ত জোড় এবং বন্ধন জোড়। তাহলে মুক্ত জোড় থাকলে এদের বিকর্ষণ সবচেয়ে বেশি হতো। মুক্ত জোড় নেই, আছে কি? মুক্ত জোড়, বন্ধন জোড়। তাহলে মুক্ত জোড়, বন্ধন জোড় বিকর্ষণ সবচেয়ে বেশি, বন্ধন জোড় বিকর্ষণ সবচেয়ে কম হওয়ায় এরা কাছাকাছি চলে আসলো, এর বিকর্ষণে এরা কাছে চলে এসছে। ফলে এর আকৃতি ত্রিকোণীয় পিরামিডের মতো হয়ে গেছে, এই পিরামিড আকৃতি। পারবো একইভাবে তোমাদের কাজ হলো যে কার্বন ডাই অক্সাইডের অণু কি ধরনের, এটা হচ্ছে বাড়ির কাজ। এই বাড়ির কাজ করবে যে কার্বন ডাই অক্সাইডের অণু কেমন, অবশ্যই সরল রৈখিক হবে। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে, বাড়িতে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা দেখলে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও আছে, যে আমরা বলছিলাম যে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। তো নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অনেক সময় অর্জিত হয় না, অনেক সময় 8টার বেশি ইলেকট্রন থাকে, আবার অনেক সময় দেখা যায় 8টির কম ইলেকট্রনও থাকে। তো এই ব্যতিক্রমটা আমরা সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা বলতে পারি। সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা 2 ধরনের, একটি হচ্ছে অষ্টক সংকোচন, আর একটি হলো অষ্টক সম্প্রসারণ। তারপরে সংকোচন কোনটা? তার মানে 8টির কম ইলেকট্রন থাকবে। আর অষ্টক সম্প্রসারণ কোনটা? যেটাতে অষ্টক পূর্ণ হয়ে আরো বেশি ইলেকট্রন থাকবে, 8 না হয়ে কি হলো 10টা হলো, 12টা হলো, এই ধরনের। আমরা এখন সেগুলোরই উদাহরণ দেখি। কোন কোন অণুতে এইগুলো দেখা যায়, যেমন আমরা বলতে পারি বেরিলিয়াম ক্লোরাইড। আমরা আরো দেখতে পারি যে বোরন ট্রাইফ্লোরাইড। এই যে যৌগগুলো, এগুলো সমযোজী যৌগ, যেমন বেরিলিয়াম এবং বোরন। বেরিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, এর শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন। অপরদিকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর শেষ কক্ষপথে 60টি ইলেকট্রন। এর অষ্টক পূরণের জন্য 1টার দরকার, আর এর অষ্টক পূরণের জন্য আরো 6টির দরকার। কিন্তু দেখা যাবে এর 2টি করে ইলেকট্রন এর 2টি ক্লোরিন পরমাণুর সাথে শেয়ার করবে। তাহলে যৌগটি দেখো
যে বেরিলিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন অর্জিত হয়েছে? এর হয়েছে এখানে দুইটা, এখানে দুইটা, চারটি। তাহলে আমরা বলেছি যে সমযোজী বন্ধন প্রথমেই বলছি যে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, কিন্তু এখানে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়নি। এই জন্য এটাকে বলা হচ্ছে অষ্টক সংকোচন। এটা একটা সীমাবদ্ধতা, ত্রুটি সমযোজী বন্ধনের। একইভাবে বোরন ট্রাইফ্লোরাইড এই যৌগটির ক্ষেত্রেও দেখবে বোরনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 3টি ফ্লোরিনের পরমাণুর একটি করে ইলেকট্রনের সাথে যদি শেয়ার করে তাহলে কয়টি হবে? বোরনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন বিন্যাস অর্জিত হবে। ফলে দেখা যাচ্ছে এটা কি করবে? অষ্টক সংকোচন, বোরন ট্রাইফ্লোরাইড। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এটা তোমরা অষ্টক সংকোচন কিভাবে হয় তোমরা দেখলে, এখন আমি দেখাবো অষ্টক সম্প্রসারণ কিভাবে হয়। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণটা কি? যেখানে সমযোজী অণু গঠনের পর দেখা যাবে যে 8টির কেন্দ্রীয় পরমাণুতে 8টির বেশি ইলেকট্রন হয়েছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভ করবে না। বেশি ইলেকট্রন বিন্যাস যদি কেন্দ্রীয় পরমাণুতে হয়ে যায় তাহলেই সেটা হবে কি? অষ্টক সম্প্রসারণ। এটিও সমযোজী বন্ধনের একটা সীমাবদ্ধতা। আমরা দেখতে পাই ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, এটি কিন্তু মানে অষ্টক নিয়ম মানে, কিন্তু এই ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলে না। তাহলে এটা কিভাবে মেনে চলে না সেটি যদি আমরা দেখি, যে ফসফরাস এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, যে এর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথটা আমরা যদি দেখি, শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 5টি ইলেকট্রন। এর অষ্টক পূরণের জন্য দরকার কয়টি? 3টি। কিন্তু দেখা যাচ্ছে এর ফসফরাস পেন্টাক্লোরাইডে কয়টি আছে? 5টি ক্লোরিন পরমাণু। যখন এই 5টি ক্লোরিন পরমাণুর সাথে শেয়ার করবে তাহলে এর শেষ কক্ষপথে, ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 60টি ইলেকট্রন। এর অষ্টক পূরণের জন্য দরকার কয়টা? 1টি। কিন্তু এর দরকার 3টি। তাহলে কিন্তু এইটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড যদি 3টি এ শেয়ার করে, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইডে এ শেয়ার করবে 5টি ইলেকট্রন। 5টি ক্লোরিন পরমাণুর একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করবে। ফলে দেখা যাবে ফসফরাস ক্লোরিন, এদিকে একটা 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 ক্লোরিন, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এর একটা, 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 এইভাবে ইলেকট্রনগুলো শেয়ার করে দেখো তো শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বিন্যাস অর্জিত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ফসফরাস একটা কেন্দ্রীয় পরমাণু, এর শেষ কক্ষপথে 10টি ইলেকট্রন বিন্যাস অর্জিত হচ্ছে। তাহলে কি এটা অষ্টক নিয়ম মেনে চলে না? তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলে না। ব্যাখ্যা করো। তাহলে এভাবেই তোমরা দেখাই দিতে পারো, অথবা ডায়াগ্রামের মাধ্যমে, চিত্রের মাধ্যমে তোমরা দেখাই দিতে পারো। এই যে এটা পরীক্ষায় খুব আসে, ফসফরাস এবং ক্লোরিন এই পরস্পরের সাথে বন্ধন গঠনে অষ্টক নিয়ম মেনে চলে, আবার অন্য যৌগে মেনে চলে না। একটি যৌগে মেনে চলে, অন্যটিতে মেনে চলে না, সেটি ব্যাখ্যা করো। তখন তোমরা এভাবেই দিবে, এটার একটা দিবে, এটার একটা দিবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো, হয়ে যাবে। প্র্যাকটিস না করলে কিন্তু সম্ভব নয়। তাহলে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, সালফার টেট্রাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড। এটা দেখো, এটা দেখো, দুটি কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে না। সালফার এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, এর অষ্টক পূরণের জন্য 2টি ইলেকট্রনের প্রয়োজন। তো সালফার টেট্রাফ্লোরাইডে দেখা যায় 4টি ফ্লোরিন পরমাণুর সাথে সালফার যুক্ত হয়। তাহলে ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন এর শেষ কক্ষপথে 60টি ইলেকট্রন বিদ্যমান, অষ্টক পূরণের জন্য 1টি ইলেকট্রনের প্রয়োজন। অপরদিকে সালফারের কয়টি দরকার? 2টি। কিন্তু এই যৌগটিতে দেখা যাচ্ছে সালফার টেট্রাফ্লোরাইড,
4টা ফ্লোরিন পরমাণুর সাথে শেয়ার করবে। আর তাহলে 4টা ফ্লোরিন পরমাণুর এই ফ্লোরিনের শেষ কক্ষতে আছে 7টি ইলেকট্রন। অষ্টকের জন্য দরকার পড়ে একটা। তাহলে সালফার তার শেষ কক্ষতে 4টি ইলেকট্রন, 4টি ফ্লোরিন পরমাণুর একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে সালফার ফ্লোরিন 4 জোড়া সমযোজী বন্ধন গঠন করে। তাহলে ফ্লোরিনের অষ্টক পূর্ণ হয়েছে, অর্থাৎ নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিওনের ইলেকট্রনরা সজ্জিত হয়েছে। অপরদিকে দেখো সালফারের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন বিন্যাস সজ্জিত হয়েছে? 2, 4, 6, 8, 10, 10টি। তাহলে 8টার চেয়ে বেশি ইলেকট্রন বিন্যাস সজ্জিত হয়েছে। তাহলে এটা কি অষ্টক সম্প্রসারণ ঘটছে? তাহলে এটাই হচ্ছে ব্যতিক্রম, এটাই হচ্ছে সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা। অপরদিকে সালফার হেক্সাফ্লোরাইড, এখানে দেখো 6টি ফ্লোরিন আছে। তাহলে 6টি ফ্লোরিনের সাথে যদি শেয়ার করে তাহলে এই দুটোও যাবে। এই দুটোও যদি ফ্লোরিনের সাথে যায় তাহলে শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন হবে? 4। তাহলে কয়টা হবে? 12টি ইলেকট্রন অর্জিত হবে শেষ কক্ষপথে। এটি হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তাহলে আমরা আজকে শিখলাম সমযোজী বন্ধন কি, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, সমযোজী বন্ধনের যে সীমাবদ্ধতা সেগুলো, এবং সমযোজী বন্ধন যে অণুগুলো গঠিত হয় এই অণুগুলোর কিছু আকৃতি। এইগুলো পরীক্ষায় খুব আসে নবম দশম শ্রেণীর জন্য। তোমার বাড়িতে প্র্যাকটিস করো, পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।